আমরা এর আগে স্লাইডে যতটুকু ছিল পার্ট ওয়ানে আমরা একটু দেখেছিলাম যে কি কি উপায়ে আমাদের ওয়্যারহাউসের অপারেশনসগুলোকে আরেকটু বেটার সাস্টেনেবল করা যায়। সো উই টকড অ্যাবাউট 5 স্ট্র্যাটেজিজ। সো আমরা প্রথমটাকে দেখেছি ওয়্যারহাউস অপারেশন, যে যেই পর্যায়ে ওয়্যারহাউসের কাজগুলো করা যায় তার মধ্যে থেকে আমাদের নর্মাল রুটটা হচ্ছে প্রোডাক্টটাকে ইনবাউন্ড, মানে যে কোনো গাড়ি থেকে আসবে ওইটাকে আনলোড করে আমাদের ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং যে ইকুইপমেন্ট আছে সেটাতে, হতে পারে আমাদের ট্রলি, হতে পারে ফোর্কলিফট, সেটার উপরে ওটাকে লোড করে আমাদের ওয়্যারহাউসের সবচেয়ে বড় জায়গায় যেটা রিজার্ভ স্টোরেজ, সেটা হতে পারে একটা শেলফ, সেটা হতে পারে একটা র্যাক, সো অথবা ওপেন স্পেস, সেইখানে প্রোডাক্টটাকে রাখবো। রেখে পরবর্তীতে যখন কাস্টমারের অর্ডার আসবে আবার সেই পূর্ব নির্ধারিত জায়গাতে যাব, যে ওখান থেকে আনলোড করব, করে প্রোডাক্টটাকে নিয়ে আসবো অর্ডার পিকিংয়ের জায়গাতে। সেখান থেকে প্রোডাক্টটাকে যদি আমার আর সর্ট করা লাগে কার কার প্রোডাক্টের অর্ডার আছে সেই অনুযায়ী সেগুলোকে আলাদা করে তারপরে তাদেরকে প্যাকিং করব, প্যাকিং করে পাঠিয়ে দিব। সো এই যে ইউজুয়াল প্র্যাকটিসটা হয় সেটাকে রিপ্লেস করে বলেছে ক্রস ডক করতে হবে, কনসলিডেট করতে হবে, আর পিকিংয়ের সময় সিঙ্গেল পিকিংয়ের বাদ দিয়ে মাল্টি পিকিং যেটা আছেন সেটার আরেকটা নাম ক্লাস্টার পিকিং, সেটা করতে হবে। এখন আমরা সেকেন্ড হ্যান্ড স্ট্র্যাটেজি যেটা বলা হয়েছে বা সাজেশনস দেওয়া হয়েছে, ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং যে সিস্টেমটা আছে সেটাকে একটু লুক আফটার করতে বলেছে। তো আমরা এখানে ইউজুয়ালি দুটো দেখছি, একটা হচ্ছে ইউনিট লোড কনসেপ্ট, আর একটা হচ্ছে আপনার আর অ্যাভয়েড ম্যানুয়াল, এমএইচ হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং, ওইটাকে শর্টে এমএইচ লেখা হয়, ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং সিস্টেম। তার মানে ম্যানুয়ালি যেটা হচ্ছে কায়িক পরিশ্রম দিয়ে করছেন সেটাকে অ্যাভয়েড করে অটোমেটেডের দিকে যেতে বলেছে। সো আমরা ওইটা একটু ও দেখার চেষ্টা করব। সো আমাদের যারা লজিস্টিক ম্যানেজমেন্ট কোর্সটা করেছেন তারা তাদের হয়তো মনে থাকার কথা যে আমাদের ম্যাটেরিয়াল হ্যান্ডলিং যে উপায়ে প্রোডাক্টটাকে আমরা একটা একটা পজিশন থেকে আরেকটা পজিশনে নিয়ে যেতে পারি ওয়্যারহাউসের ভিতরে, তার আমার 5টা মাধ্যম আছে বা 5টা উপায় আছে। তার মধ্যে প্রথমটা ছিল ম্যানুয়াল, তার মানে এন্টায়ারলি ওই যে আমরা মাথায় নিয়ে, ঘাড়ে নিয়ে, হাতে নিয়ে যেরকম করছি কায়িক পরিশ্রম করে লেবাররা যেরকম করে সেরকম টাইপের করার চেষ্টা করছি। সেকেন্ডেরটাতে বলা হচ্ছিল যে মেশিনাইজড, যেরকম হতে পারে হুইল, যেটা হতে পারে 2 হুইল ট্রলি, 4 হুইল ট্রলি, আর এই ফোর্কলিফট এই ধরনের হতে পারে। থার্ডটা যেটার মধ্যে থেকে আছে যে, এবং মেশিনাইজডের মধ্যে যে কনভেয়ার বেল্টগুলোকেও দেখতে পারেন, ক্রেন দেখতে পারেন, সো এইগুলোও আপনার আছে। সেমি অটোমেটিক মানে হচ্ছে ম্যানুয়াল, এবং তার মানে এটাকে যদি আমি নাম্বার আর দেখি আমার আর এটা একটা সেকেন্ড একটু ঠিক করে নেই। হ্যাঁ, এটা যদি নাম্বার 1 হয় এটা 2, তার মানে এটা 1 প্লাস 2, এই দুইটার সংমিশ্রণ। তার মানে হচ্ছে যে ম্যানুয়ালি যখন আপনি হ্যান্ডেল করছেন তার মানে এখানে কোনো মেশিন টেশিন কিচ্ছু থাকছে না, এক্সক্লুসিভলি আপনি নিজে নিজে করছেন। মেশিনাইজড মানে হচ্ছে আমরা তো হিউম্যান খুব ইজিলি ফ্যাটিক হয়ে যায়, সেই ফ্যাটিকটাকে রিপ্লেস করার জন্য আপনাকে আমরা মেশিন এনে দিচ্ছি। সো সেকেন্ডটার মধ্যে থেকে দাঁড়াচ্ছে যে এখানে আপনার মেশিনগুলোকে আমরা ইউজ করছি, হতে পারে ধরেন ফোর্কলিফটের মতো, হতে পারে কনভেয়ার বেল্ট, হতে পারে কনভেয়ার বেল্টটাও আপনারা দেখেছেন, মনে করে দেখবেন যে এয়ারপোর্টে লাগেজ যেগুলো আমাদের প্লেন থেকে নামার পর যেগুলো আসে সেগুলো কনভেয়ার বেল্টের মাধ্যম দিয়েই আপনার আসে। সো সেমি অটোমেটিকটা মানে হচ্ছে ম্যানুয়ালি এবং মেশিনাইজড এই দুইটার সংমিশ্রণ। তার মানে কিছু কিছু জায়গাতে আমরা ম্যানুয়ালি কাজ করব, বাকি জিনিসগুলোকে সম্পূর্ণভাবে মেশিনাইজডভাবে আমরা করার চেষ্টা করব। এবং 4 and 5টা আসলে আমরা এটাকে যদি 4 and 5 বলি, এটা আমাদের দেশে আসলে দেখা সম্ভব না। তো এখন ওরা যে সাজেশনসটা দিয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তারা বলেছে যে, একটু বলে নেই, ম্যানুয়াল হ্যান্ডেল করতে গেলে আপনার একটা লিমিটেশনস থাকে। ওরা বলে 20 কেজির উপরে আপনি ওটাকে লিফট করতে পারেন না। সো আপনার 20 কেজির নিচে আপনার হতে হবে, অর ইট হ্যাজ টু বি 20 কিলোস। ডিস্টেন্সটাও খুব বেশি লম্বা হতে পারে না। ওয়ারাজ মেশিনাইজ যেটাকে দেখতে পাচ্ছেন, এই মেশিনাইজডের মধ্যে থেকে আপনার ক্যাপাসিটি হচ্ছে 1 টন থেকে 5 টন পর্যন্ত, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এরপরেও আপনার এর থেকেও হেভি লিফটিং ক্যাপাসিটির ওদের কাছে আছে। তো তার মানে আপনি এই ম্যানুয়ালি করতে করতে, ম্যানুয়ালি কাজ করতে আপনার সময় বেশি লাগবে, ওই জায়গাতে বেশি সময় মানে ইলেকট্রিসিটি বেশিক্ষণ চালিয়ে রাখা লাগবে, লাইটস লাগবে, ফ্যানস লাগবে। এর থেকে আপনি কি করছেন, আপনি
20 কেজি তার মানে 1 টন মানে কত, 1000 কেজি। 5 টন মানে 5000 কেজি। সো আপনাকে বলা হয়েছে ইনস্টেড অফ হ্যান্ডেলিং ইট ম্যানুয়ালি, আপনি এই মেশিনাইজডে চলে যান, যেখানের মধ্যে থেকে অনেক বড় কোয়ান্টিটি আপনি একসাথে হ্যান্ডেল করতে পারবেন। এই যে দেখবেন এখানের মধ্যে থেকে ফোর্কলিফটের যে ছবিটা আছে, এখানে আপনার অনেকগুলো এভাবে করে দেওয়া আছে। তার মানে আপনি একটা না, মাল্টিপল কার্টুনস বা বক্সেস একসাথে আপনি ক্যারি করার চেষ্টা করছেন। এখন আমরা একটা জিনিস পড়েছিলাম, ওইটা একটু দেখার চেষ্টা করব। আমরা কিন্তু বলেছিলাম যে আহ, আমি ওইটাকে একটু সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করছি। হ্যাঁ, এসেছে। এখন দেখেন এইখানে বলেছিলাম ম্যানুয়ালি করলে আপনি 20 কেজি, একটা কার্টনের বা দুইটা কার্টনের ওজনই হতে পারে 20 কেজি। এখন আমরা বলেছি যে ইন্ডিভিজুয়ালি বা সিঙ্গেল হ্যান্ডেডলি এইগুলোকে কার্টুনগুলোকে হ্যান্ডেল না করে আপনি বাল্ক বা বেশি পরিমাণেরটাতে হ্যান্ডেল করবেন। সেই ক্ষেত্রে ম্যানুয়ালি বাদ দিয়ে এই ধরনের মেশিনাইজ বা সেমি অটোমেটিক, অটোমেটিক, তার মানে এইটাকে বাদ দিয়ে, আমি যদি ব্যাক করি, এটাকে বাদ দিয়ে আপনার অন্যান্য অপশনসগুলো যা আছে সেইখানে শিফট করতে বলা হয়েছে। আদার অপশনস আর জাস্ট ফাইন এক্সেপ্ট এই ম্যানুয়াল হ্যান্ডেলিংটা বাদ দিয়ে অন্যখানে। তো এইখানের মধ্যে থেকে কি বলা হয়েছে, আমরা যদি এখন এই জায়গাতে যেতে চাই তাহলে একটু দেখবেন। তো আমরা একটা ছবি দেখার চেষ্টা করব। এখানে অনেকগুলো উডেন স্টিক্সগুলো আছে বা আমার যেগুলো দেখতে পাচ্ছি। এখন আপনাকে যদি আমি বলি এগুলা এখান থেকে আপনাকে মুভ করাতে একটা সার্টেন ডিস্টেন্সে, আপনি কি একটা একটা করে করবেন? সার্টেনলি নট। আপনার জন্য একটা করে করতে গেলে অনেক সময় নষ্ট হবে। তখন কি করবেন? আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন তারা একটা একটা সাইজেবল পোর্শন তারা বের করে ফেলেছে, করে ওইটাকে টাই আপ করেছে, করে প্রতিবার তারা যখন যাচ্ছে প্রতিবার এরকম পরিমাণের সমপরিমাণের ওয়েটটা ক্যারি করে নিয়ে যাচ্ছে। একটা একটা স্টিক কিন্তু নিচ্ছে না, এখানে দেখবেন অনেকগুলো স্টিক তাদের জন্য সাইজেবল করে নিয়ে যাচ্ছে। সো প্রতিবার যে যাচ্ছে এইটাকে এক একটা ইউনিট করে বলছে। এখন এইটাকেই বলা হচ্ছে দেখবেন ইউনিট, সরি, ইউনিট লোড কনসেপ্ট। তার মানে এই যে এরা নিচ্ছে এটাকে এক একটা ইউনিট বলছে, আর এই এক একটা ইউনিটে যেই পরিমাণ লোড হতে পারে, ধরেন 30 কেজি, বা এটা হতে পারে ধরেন, হ্যাঁ এরকমই ধরলো 30 কেজি করে। তার মানে সে কি করলো, সে ওই যে এরকম বলে না ডিম কিনতে গেলে 1 ডজনের মতো আলাদা প্যাক করে রেখে দেয়। সো এইটাকে ওরা কি করেছে, যে আমার সিঙ্গেল পিসেসগুলোকে আমি ক্যারি না করে আমি একটা দুইটা করতে করতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েট বা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার দিয়ে আমি একটা ছোট্ট মতো একটা ইউনিট বানাবো। সেই বানানোর পর সেটা আমার জন্য ক্যারি করার জন্য সুবিধাজনক হবে। এইটাকে বলা হয় ইউনিট লোড। তার মানে আপনি যেটা বহন করছেন সেটা একটা ইউনিট, আর এই ইউনিটে এত পরিমাণ লোড, এটা হতে পারে ওজন কিলোগ্রামস, অর হতে পারে নাম্বার অফ বক্সেস, কতগুলো বসাচ্ছেন। এর পরেরটাই আসলে একটু দেখি, এর পরের স্লাইডটাতে এটা আর একটু ক্লিয়ার হবে। দেখেন এখানে কি করেছে, এই যে ছোটবেলার লেগো খেলেছেন, একটার উপর আরেকটা বসিয়ে 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 একটা ক্যাসল বা একটা ব্লক বানাচ্ছেন। এইখানেও তারা কি করেছে, এইটা হচ্ছে এক একটা কার্টুন। এখানে কয়টা আছে, এখানে 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা কার্টুন আছে। ও তখন কি করেছে, এইটার রোতে আছে 8টা কার্টুন, কলামে দেখি 1 2 3 4, তার মানে 4টা কলাম আছে। তার মানে এই জায়গাতে সে কিন্তু একটা একটা ক্যারি করেনি, 32টা কার্টুন এই যে এই জায়গার মধ্যে দেওয়া আছে, 32টা কার্টুন। তো এখন সে কি করছে, এই যে 32টা কার্টুন আমি আপনি করলে কি করতাম, সর্বোচ্চ ধরেন এই যে এতটুক হয়তো এই 8টা কার্টুন হয়তো ম্যাক্সিমাম ক্যারি করতে পারতাম, ম্যাক্সিমাম। আরও হয়তো কমই করতে পারতাম, অ্যাট এ টাইম 4টা হয়তো করতে পারতাম। বাট আমি যখন ক্যারি করছি এই ধরনের ফোর্কলিফট দিয়ে, দেখেন আমি কতগুলো করছি, এই 32টা কার্টুন একসাথে আমি নিতে পারছি, কারণ এই ফোর্কলিফটের ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 1 টন থেকে 5 টন পর্যন্ত। তার মানে 1000 কেজি থেকে 5000 কেজি পর্যন্ত বলা হচ্ছে। তার মানে ওরা বলেছে যে তুমি যখন যে কোনো কিছু মুভ করবে, সেই মুভ করার ক্ষেত্রে রাদার moving it individually, you should and you must move it like a unit load। তার মানে এইখানে সে কি বলেছে, এইখানে 32টা কার্টুন দিয়ে সে এইটাকে একটা ইউনিট হিসাবে কনসিডার করছে, যাতে সে কতটুক লোড দিয়েছে।
তার মানে সে এইটাকে একটা ইউনিট হিসাবে কনসিডার করছে, যার মধ্যে 32টা কার্টুন থাকলেই এটাকে সে একটা ইউনিট বলছে। এবং প্রতিবার সে যখন এই এই ধরনের জিনিসগুলোকে মুভ করবে, তখন সে একটাকে মুভ করবে না, 32টাকে মুভ করবে। তখনই বলা হচ্ছে এইটাকে একটা ইউনিট লোড। তার মানে এই 32টা একটা ইউনিট হিসাবে কনসিডার করছেন, যার মধ্যে ওজন হিসাব করলে এতটুক, আর যদি কার্টুন হিসাব করেন তখন 32টা লোড দিচ্ছেন। সো তারাই বলেছে আপনি সিঙ্গেল হ্যান্ডেডলি মুভ না করে আপনি তখন ইউনিট লোড হিসাবে প্রোডাক্টটাকে মুভ করতে বলেছে। এখন যদি আমরা একটু যাই, তার মানে একটু আগে দেখলাম এই 32টা যদি মুভ করতে হয় কার্টুন, তার মানে 32টা মুভ করার জন্য আমি আপনি কিন্তু কেপেবল হব না, আমার আপনার ওই পরিমাণ লিফটিং ক্যাপাসিটি নাই। এই জন্য তারা বলেছে যে বেটার অফ এই ম্যানুয়ালিটাকে রিপ্লেস করে, যেখানে 20 কেজি হচ্ছে আমাদের লিফটিং ক্যাপাসিটি, সেইটাকে রিপ্লেস করে তারা বলেছে যে আপনার অটোমেটেড মেশিনসগুলো, মেশিনাইজ মেশিনসগুলো সেগুলোকে করতে। এটা সুবিধাটা হচ্ছে অনেক বেশি কাজ করতে পারবেন অ্যান্ড উইদিন এ ভেরি শর্ট টাইম। কারণ আমি আপনি খুব তাড়াতাড়ি ফ্যাটিগ হয়ে যাব, ক্লান্ত হয়ে যাব, আমাদের ব্রেক দরকার, কিন্তু মেশিনের কিন্তু আসলে সেই পরিমাণ ব্রেকটা আসলে দরকার পড়ছে না। এবং এটার কারণে মেশিন যখন ইউজ করবেন তখন মিস্টেকসগুলো কম হবে, রিওয়ার্কও কম করা লাগবে, ভুলও আপনার কম হচ্ছে। তো সেখানে যা দেখলাম, অটোমেটেড অথবা এই ধরনের মেশিনাইজ যেটা আছেন সেটাকে যদি আপনি ইউজ করেন, ইউজ করলেই দেখতে পারবেন আপনার লিফটিং ক্যাপাসিটি সেই 20 কেজি থেকে ন্যূনতম 1 টন হয়ে যাচ্ছে এবং সর্বোচ্চ 5 টন হয়ে যাচ্ছে। সো 3 টনেরটা যদি আমরা বলি, এই 3 টনেরটার বাংলাদেশে প্রাইস এখন হচ্ছে প্রায় 12.5 লাখ টাকার মতো। আর যদি আপনার 5 টনেরটাতে আসেন 19,50,000 মনে হয়। বাট এটার প্রাইসটা একটু কমছে, কারণ এখন আপনার আকিজ মোটর যেটা আছেন ওরাও এই যে দেখবেন ফোর্কলিফট যেখানে আছেন ওরাও এই ফোর্কলিফটটা নিয়ে আসছে। এই ফোর্কলিফটটা নিয়ে এসে তারাও আপনার সবার কাছে বিক্রি করছে। তার ইঞ্জিনটা হচ্ছে নিসান আর ইসুজু আছে, এই দুইটা ইঞ্জিন তারা তাদের এখানে থাকছে। তো এখানে বিভিন্ন এই টাইপের আছে, এটা অলরেডি আমরা এর আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছিলাম। তো আরেকটা বলা হয়েছে যে আপনার ওইটা তো ফোর্কলিফটগুলো ইউজ করেছেন, তার লিফটিং ক্যাপাসিটি অনেক। বাট আরেকটা ওরা ইউজ করতে বলেছে যেটা হচ্ছে কনভেয়ার বেল্টের কথা বলেছে, যেটা আমি আপনি প্রচুরবার এয়ারপোর্টে দেখেছি। সো এয়ারপোর্টে কি করছেন, কন্টিনিউয়াসলি অনেক পরিমাণ কোয়ান্টিটির প্রোডাক্ট আসতে থাকলে তখন আপনাকে কনভেয়ার বেল্ট ইউজ করার মতো তারা কথা বলেছে। তারা বলেছে যে আপনি যখনই ইউজ করবেন তখন যদি কন্টিনিউয়াস ফ্লো আপনার প্রোডাক্ট আসে, তখন বেটার অফ আপনি এই কনভেয়ার বেল্টগুলোকে ইউজ করেন। কারণ কনভেয়ার বেল্ট একটা সিগনিফিক্যান্ট পোর্শন, সিগনিফিক্যান্ট নাম্বার প্রোডাক্টগুলোকে অ্যাট এ টাইম স্মুথলি হ্যান্ডেল করার জন্য কেপেবল। তো এই জন্য কনভেয়ার বেল্টে দেখেছেন কন্টিনিউয়াসভাবে প্রোডাক্টগুলো আসছে, আপনার জন্য খুবই ইজি হবে প্রোডাক্টগুলোকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রান্সফার করতে। সো আমরা যদি এইখানে একটু দেখি, আমরা সোফার কয়টা দেখেছি, আমরা প্রথমের এই পার্টটাকে দেখেছি। এখন দেখলাম ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে ইউনিট লোড কনসেপ্ট আছে, ইউনিট লোড কনসেপ্টটাকে ফলো করতে। ইউনিট লোড কনসেপ্টটাকে ফলো করলে কি হচ্ছে যে আমরা একটা দুইটা প্রোডাক্টগুলোকে অ্যাট এ টাইম হ্যান্ডেল করছি না, বরঞ্চ আমরা মাল্টিপল প্রোডাক্টগুলোকেই আপনার হ্যান্ডেল করছি, কোয়ান্টিটি অনেক বেশি অ্যাট এ টাইম। যেখানে আমরা দেখলাম আমি আপনি হ্যান্ডেল করলে কয়টা হতো, সর্বোচ্চ ধরেন কটা হবে যে 4টা 5টা আপনার হিসাবে আমরা কার্টুন একসাথে বা দুটো বা তিনটা করতে পারতাম। বাট এখানে দেখছি 32টা কার্টুন একসাথে আপনার হ্যান্ডেল করতে পারছে। এরকম সেমভাবেও আপনার ইঞ্জিন বলেন, অন্যান্য জিনিসপত্রই বলেন, আপনার এই উডেন প্যালেটের উপর বসিয়ে একটার পর একটা বসিয়ে বসিয়ে প্রোডাক্টটাকে আপনার অনেকগুলো প্রোডাক্ট একসাথে হ্যান্ডেল করতে পারবেন। সো ওই জন্য ইউনিট লোড কনসেপ্টটাকে বলা হচ্ছে, তার মানে খুচরো না করে আপনার হোলসেলে প্রোডাক্টগুলোকে হ্যান্ডেল করতে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, কারণ আপনার একবারে যদি 32টা আপনার কার্টুন একসাথে করেন, তার মানে আমার লাভ হচ্ছে বারবার গাড়িগুলোকে বিভিন্ন পয়েন্টে মুভ করাতে হচ্ছে না। যত গাড়ি বেশি মুভ করাবেন তত বেশি আপনার এই ধরনের কথাবার্তা হয়ে যাচ্ছে যে আপনার ইলেকট্রিসিটি ইউজ বেশি লাগছে, এইটা ইউজ বেশি লাগছে, ফুয়েল বেশি ইউজ করা লাগছে, এইগুলো আপনার লাগছে না। আরেকটা হচ্ছে ম্যানুয়ালি আমি আপনি যেই 20 কেজির একটা ক্যাপাসিটি বা আমার লিমিটেশনস আছে ওইটাকে রিপ্লেস করে অটোমেটেড মেশিনসগুলোকে ইউজ করতে বলা হয়েছে। এবং অটোমেটেড মেশিনস ইউজ করলেই দেখবেন আপনার প্রোডাক্টের লিফটিং ক্যাপাসিটি বাড়বে, মাল্টিপল টাইমে আপনার সেই প্রোডাক্ট
প্রোডাক্টগুলোকে হ্যান্ডেল করা লাগছে না। এই জায়গাতে একটু বলে নেই যে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংয়ের এই যে ফোর্কলিফটগুলোকে দেখেছেন, ফোর্কলিফটগুলো কিন্তু এখন আপনার এলপিজি দিয়েও চলছে। আগে যেরকম ডিজেল দিয়ে চলতো, এলপিজি দিয়ে চলছে, ব্যাটারি দিয়ে চলছে, আবার হাইড্রোজেন সেল যেটা আছেন সেটা দিয়েও চলছে। সো এই এলপিজির কথা বলেন, ইলেকট্রিক ইয়ে বলেন, এগুলো দিয়ে কিন্তু, বা ব্যাটারি চালিত যেগুলো বলছেন সেগুলো দিয়ে কিন্তু এনভায়রনমেন্টের ক্ষতি অনেকটা কম হয়। সো ট্রেডিশনাল ডিজেল ইঞ্জিন ইউজ না করে এলপিজি আপনি বলেন বা অন্যান্য আদার ফর্মস অফ যেগুলো আছে সেগুলোকে ইউজ করলেই কিন্তু আপনার ক্ষেত্রে আহ, আহ, আপনার এনভায়রনমেন্টাল ড্যামেজ অনেকটা কম হয়ে যাচ্ছে। সো আমরা এখানে দুটো দেখেছি, আমাদের অপশনস মোট 5টা আছে। আরেকটা হচ্ছে ম্যাটেরিয়ালগুলোকে ওয়্যারহাউসে কিভাবে স্টোর করব। এখন এটার মধ্যেও থেকে দেখেছেন ওই যে আমরা একটু আগে যেগুলো দেখলাম ইউনিট লোড কনসেপ্ট এখানেও বলেছে। তার মানে আমরা একটু দেখব যে আসলে খুচরা খুচরা রাখার থেকে অনেক জিনিসগুলো পাইল করে রাখতে কেন বলেছে। আমরা এখানে যে কটা আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। সো ফার্স্টে বলা হয়েছে যে আপনার যেই পদ্ধতিতে প্রোডাক্টগুলোকে ওয়্যারহাউসে স্টোর করছেন তার মধ্যে একটা চেঞ্জ আনতে হবে। তো বলেছে কিভাবে চেঞ্জ আনবেন। আমরা প্রিভিয়াস কোর্সগুলোতে পড়েছি যে আমরা একটা প্রোডাক্টগুলোকে বিভিন্ন ক্যাটাগরি করি, এ, বি এবং সি। যারা অপারেশনস ম্যানেজমেন্ট করেছেন সেখানে আমরা এটা বহুবার দেখেছি। প্রোডাক্টগুলোকে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করেন, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। যদিও এটাকে একটা আছে প্যারেটো ল বলে, বাট ওইটার ইন ডিটেলস যাচ্ছি না। আমি একটু যদি আপনাকে একটা বইয়ের এক্সাম্পল দেই, যেমন আমরা হুমায়ুন আহমেদের বই চিনি, পড়েছি। আমরা জাফর ইকবাল সাহেবের বই পড়েছি। আর আমরা পড়েছি হচ্ছে তসলিমা নাসরিনের, পড়েছি কিনা আই এম নট শিওর, বাট শুনেছি উনি বই লেখেন। তো আপনার এর যে সমস্ত বইগুলো, যেমন হুমায়ুন আহমেদের বইগুলো একেবারে সুপার ডুপার্স বিক্রি হয়, তো আপনি নিশ্চয়ই, এবং ওইটা আপনার বিক্রির পরিমাণ অনেক বেশি। এখন আপনি ওইগুলোকে কি করবেন, রাখতে চাবেন হাতের কাছে, যেন আপনার কাস্টমার যে জিনিসগুলো সবচেয়ে বেশি চায় সেগুলোর জন্য আপনি যেন সবচেয়ে দূরে ট্রাভেল করতে না হয়, সেগুলোকে রাখবেন আপনার হাতের কাছে। এখন এরপরে জাফর ইকবাল সাহেবের বইটা বিক্রি হয়, কিন্তু হুমায়ুন আহমেদ সাহেবের মতো অতটা বিক্রি হয় না। সো ওইটাকে একটু কম আপনার প্রয়োজন পড়ে, সেগুলোকে রাখবেন আরেকটু পিছে, যেগুলোকে আমরা বি ক্যাটাগরি বলছি। এবং আপনার ধরেন, আমি ইয়ের কথাটা না বলি, ধরেন ফর এন এক্সাম্পল আনিসুল হক, আনিসুল হক সাহেবের বই মোটামুটি হালকা পাতলা বিক্রি হয়। আর আপনার বি এর থেকে কম, তার মানে সবচেয়ে বেস্ট সেলিং বুক হচ্ছে হুমায়ুন আহমেদ সাহেবের, যেটাকে এ বলছি, এইটাকে রাখছেন হাতের কাছে। দ্বিতীয়টা অ্যাভারেজ সেল হয়, যেটা হচ্ছে আমার আর জাফর ইকবাল সাহেবের বই, সেটাকে বি ক্যাটাগরি বলছি, সেটা এ এর পিছনে রাখছেন। তার থেকেও কম বিক্রি হয়, সেটা হচ্ছে আনিসুল হক সাহেবের বই, সেটাকে সবচেয়ে পিছে রাখছেন। সো আপনি যখন আপনার ওয়্যারহাউসে পণ্যগুলোকে এইভাবে রাখবেন, এ বি সি ক্যাটাগরি হিসাবে রাখবেন, ডিপেন্ডিং অন হাউ মাচ ইট ইজ সেলিং ইন পার মান্থ, অর যেভাবেই হচ্ছে, ডেইলি হতে পারে, মান্থ ওয়াইজ হতে পারে, তখন আপনার জন্য ট্রাভেলিংটা কম হবে। নাহলে আপনি যদি স্ক্যাটার্ডভাবে রাখতেন, ধরেন এইখানে রাখতেন এ টাইপের প্রোডাক্ট, আপনি হুমায়ুন আহমেদ সাহেবের ট্রাভেল করতে হতো বেশি। সো তার মানে আপনি যখন আপনার ওয়্যারহাউসের মধ্যে প্রোডাক্টগুলোকে ক্যাটাগরাইজ করে ফেলছেন যে না, আমার এ বি সি ক্যাটাগরি অনুযায়ী প্রথমে এ, তারপরে বি, তারপরে সি হিসাবে রাখবো, ডিপেন্ডিং অন দ্য সেলস, কতটুক রেভিনিউ আমার জন্য আনছে, কতটুক বিক্রি হচ্ছে, সেই হিসাবে রাখলে আপনার আননেসেসারি মুভমেন্টগুলো অনেক কমে যাবে। যেগুলো এ ক্যাটাগরির সবচেয়ে বহুল বিক্রিত, সেটা আপনার হাতের নাগালে থাকলেই অত দূর ট্রাভেল করতে হবে না, কারণ যত বেশি দূর ট্রাভেল করবেন তত বেশি ফুয়েল নষ্ট হবে এবং তত বেশি এনভায়রনমেন্টাল ড্যামেজ হচ্ছে। সো এটা তো আমরা বলার চেষ্টা করলাম যে আপনার প্রোডাক্টটাকে যেভাবে রাখেন সেটাকে পজিশনটাকে আবার রিঅ্যারেঞ্জ করছেন। সেমভাবেও আমরা কি করছি, শেলফের মধ্যে বা র্যাকের মধ্যে প্রোডাক্টটাকে রাখছি। এখন কি হিসাবে রাখছি, এই যে একটু আগে দেখলেন উডেন প্যালেটের কথা আমরা বলছিলাম, এই যে একটু খেয়াল করে দেখেন, এইটাকে বলছিলাম উডেন প্যালেট। তার মানে প্যালেট হচ্ছে কাঠের পাটাতনের উপরে একটার উপর একটা, এই যে এইখানেও দেখছেন এইটাও হচ্ছে উডেন প্যালেট। সো এইটার মধ্যে থেকে কাঠের একটা বেস, তার উপরে আপনি প্রোডাক্টগুলোকে একটার উপর একটা কার্টন করে করে রাখছেন, যেন একটা বেস বা ফাউন্ডেশন দেওয়ার জন্য, যেটা আপনার জন্য ইজিলি ক্যারি করা পসিবল হয়। সো আপনি প্রোডাক্টগুলোকে এরকমভাবে আপনি রাখার চেষ্টা করছেন, একটার উপর একটা রেখে রেখে একটা উডেন প্যালেট করলেন। সাধারণত আমরা
ওয়্যারহাউসগুলোকে একতলাই করার চেষ্টা করি, কারণ ওয়্যারহাউস যখন দুতলা করবেন বিল্ডিংয়ের ফাউন্ডেশন, বিল্ডিংয়ের স্ট্রাকচারের খরচ অনেক বেড়ে যাবে। সো সব ক্ষেত্রেই ওয়্যারহাউসগুলোকে আপনার একটা স্টোরেজই করার চেষ্টা করে। একটা বিল্ডিংয়ের বা একটা স্টোরেজের উচ্চতা থাকে হচ্ছে 10 ফিটের মতো, কিন্তু ইউজুয়াল প্র্যাকটিসটা হচ্ছে আমরা ভার্টিক্যালি যত উপরে উঠতে পারি আমরা সেটাকে উঠার চেষ্টা করি। সো আমরা 20 to 30 ফিট পর্যন্ত আপনার এইটাকে একটা নর্মাল প্র্যাকটিস ধরা হয়। এখন আপনার সেই জায়গার উপর আপনি একটু খেয়াল করে দেখেন যে আমার এইটার যদি দেখি এখানের মধ্যে থেকে বিভিন্ন ওয়্যারহাউসের, হ্যাঁ, ওয়্যারহাউসের প্যালেটের সাইজ দেওয়া আছে। এটা হচ্ছে 56 ইঞ্চি, এটা 64, এটা 72। এখন আমি যদি একটু খেয়াল করি, আমি এই 56 ইঞ্চিটা দিয়ে এই দেখার চেষ্টা করি, হ্যাঁ, বাট 64ও আছে, আমি বাঁ পাশে 56, তার মানে 20 ফিট 30 ফিটে 1 2 3 4 5 6, সো আমি 6টা রাখতে পারছি। আর এইটার উপরে গেলে আমি আরও দুইটা মানে 8টা রাখতে পারছি। এখন পাশের গুলোতে গেলেও দেখবেন অলরেডি একটা করে, এইখানে যেরকম আপনার, আর এই জায়গাতেও আছে, যদি দেখি এইখানেও আপনি দেখবেন দুইটা, এইখানেও একটা আপনার এক্সট্রা দেখেছেন একটা উডেন প্যালেট রাখা। সো আপনি যখন ভার্টিক্যালি মানে উপরের দিকে বাড়ছেন তখন আপনার জন্য সুবিধাটা হচ্ছে অল্প সেই পূর্বের জায়গাতে অধিক সংখ্যক প্রোডাক্টসগুলোকে রাখতে পারছেন। সো অধিক সংখ্যক প্রোডাক্টগুলোকে যখন রাখতে পারছেন তখন আপনার অন্যান্য আরেকটা যদি ইমিডিয়েট ওয়্যারহাউসের দরকার পড়ে সেই ওয়্যারহাউসের দরকারটাকেও আপনি মিনিমাইজ করে ফেলতে পারছেন, আপনি এক্সিস্টিং জায়গাতেই অ্যাকোমোডেট করতে পারছেন। তার মানে তারা বলেছে যেইভাবে প্রোডাক্টটাকে স্টোর করছিলেন, যেখানে ট্রেডিশনাল প্র্যাকটিস ছিল 20 বা আপ টু 30 ফিট পর্যন্ত, এখন তারা বলার চেষ্টা করছে যে এই 40 ফিট বা 45 ফিট এটাই হচ্ছে বর্তমানে নিউ নর্মাল। তার মানে এখন থেকে ওয়্যারহাউসগুলোকেই একেবারে আমরা 40 ফিট পর্যন্ত করব, যেখানে আপনার অ্যাটলিস্ট দুইটা প্যালেট, যদি আপনার 56 ইঞ্চির হয় দুটো, 64 হলেও দুটো, কিন্তু 72 ইঞ্চির প্যালেটের লম্বা যেটা হয় সেটা প্যালেট হলে আপনি অতিরিক্ত একটা প্যালেট রাখতে পারছেন। তার মানে খেয়াল করে দেখেন আপনার এক্সিস্টিং স্ট্রাকচারে আপনি একটু ভার্টিক্যালি উপরে যদি বেড়ে যান তাহলে আপনার এর দুইটা প্যালেট করে প্রতিটা জায়গাতেই রাখতে পারছেন। তার মানে আপনার অ্যাডিশনাল স্পেসের ক্যাপাসিটি অনেক বেড়ে যায়। সো তাহলে হচ্ছে আপনার লাভটা কি হচ্ছে, অতিরিক্ত যদি আরেকটা ওয়্যারহাউস হতো সেখান থেকে ইলেকট্রিসিটি ইউজ হতো, সেখান থেকে গ্যাস বা অন্যান্য জিনিসপত্র ইউজ হতো, সেখানের ভিতরে প্রোডাক্টটাকে নামানোর জন্য অ্যাডিশনাল আপনার ভেহিকলস লাগতো, এবং প্রোডাক্টটাকে রিসিভ করার জন্য আপনার গাড়িরও ট্রাভেল করা লাগতো। এই সব জায়গাতে ফুয়েলের আবার অ্যাডিশনাল খরচ হতো, সেই জিনিসগুলো আপনার হচ্ছে না। এই জন্য তারা বলেছে, আরেকটা অপশন দিয়েছে যে তুমি ভার্টিক্যালি গ্রো করো আপ টু 45 ইঞ্চ, ফিট, সেখানে করলে আপনার এক্সিস্টিং যে ধরনের প্যালেট আছে সেটা হতে পারে 56-এর, হতে পারে 64, হতে পারে 72, প্রতিটা ক্ষেত্রেই আপনার একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজগুলো পাচ্ছেন। এই যে আপনার সেটাকে সাপোর্ট করার জন্য এই যে এখানে দেখবেন একেবারে সবচেয়ে পাশে যেটাকে আছে সেটাকে হচ্ছে ম্যান ডাউন, এইটার মধ্যে থেকে আপনার এই আইলটা যেটা আছেন এত দূর পর্যন্ত কয়টা করতে পারছে, 1 2 3 4 5 6 7, তার মানে 7টা উডেন প্যালেটের মতো করতে পারছে, যেটা আমরা প্রিভিয়াসলিও দেখতে পারি 1 2 3 4 5 6, আর এখানে 1 2 3 4 5 6 7, তার মানে আপনি 7টা পর্যন্ত আপনি রাখতে পারছেন। সো আপনার এই যে ম্যান ডাউন যেই আপনার ট্রাক যেটা আছে সেই ট্রাকটাদের মধ্যে থেকে সুবিধাটা হচ্ছে যে আপনার সর্বোচ্চ আপনার 7টা পর্যন্ত রাখতে পারেন, যেটা আপনার সাপোর্টের জন্য 40 ফিট ওয়্যারহাউসকে ভার্টিক্যালি গ্রো করার জন্য যেটা আপনার হেল্প করে, সেম মেশিনসগুলোই তৈরি হচ্ছে। এখন এই ওয়্যারহাউসে যেভাবে করে আপনি প্রোডাক্টগুলোকে স্টোর করছেন, ওরা বলেছে ওয়্যারহাউসের মধ্যে আইল, একটা ওয়ার্ড বলেছে, আইল মানে হচ্ছে ধরেন এইখানে শেলফের মধ্যে জিনিসপত্র আছে এবং এই পাশেও একটা শেলফের মধ্যে জিনিসপত্র আছে, এর মধ্যবর্তী যেই গ্যাপটাকে বলা হচ্ছে এই গ্যাপটাকে আইল বলা হচ্ছে। এখন আপনার এই যে আমরা ধান টান খেতে যেরকম আইলের কথা বলা হয়, এইখানের মধ্যে থেকেও আইল বলা হচ্ছে। এই জায়গায় একটু খেয়াল করে দেখবেন আমাদের প্রথমে যে স্ট্যান্ডার্ড বা আমাদের ফোর্কলিফট যেটাকে আছে স্ট্যান্ডার্ড আইলের মধ্যে, সেটার
মধ্যবর্তী দূরত্ব আপনার অ্যাটলিস্ট 13 ফিট থাকতে বলা হচ্ছে, বিকজ এই ফোর্ক লিফটার কথার, এই কাউন্টার ব্যালেন্স যে ফোর্ক লিফটের কথা বলছেন তার টোটাল লেন্থটা প্রয়োজন পড়ছে 13 ফিট। সো আপনার ওয়্যারহাউসের ভিতরে প্রোডাক্টটাকে মুভ করার জন্য অ্যাটলিস্ট 13 ফিটের ডিস্টেন্সটা আপনার থাকতেই হবে, না হলে আপনি প্রোডাক্টটাকে নিয়ে মুভ করতে পারছেন না। এখন এরপরে তারা কি করলো, যে রিচ ট্রাকটাকে তৈরি করলো যেটার মধ্যে থেকে আপনার 13 ফিট না, সেই জায়গাতে আপনি 9 ফিট হলেই চলবে। তার মানে প্রতিটা আইলের মধ্যে আপনি 4 ফিটের একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। সেটা দিয়ে 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 আপনি অল্প জায়গাতে আরও বেশি প্রোডাক্টটাকে স্টোর করতে পারছেন। এখন সেই 13 ফিট থেকে 9 ফিটে নামলাম, 9 ফিট থেকে লেটেস্টটা হচ্ছে 6.5 ফিট। 6.5 ফিটের এইটার নাম দিয়েছে বেন্ডি আপনার ফোর্কলিফট। সো এই বেন্ডিটা মানে হচ্ছে যে আপনি একটু খেয়াল করেন ডান পাশের ছবিটাতে সব যেটা 13 ফিট আছে, 13 ফিটের মধ্যে থেকে 6.5 ফিট হচ্ছে বডিটার সাইজ, আর 6.5 ফিটটা হচ্ছে ওই যে সামনে একটা দুইটা দাঁতের মতো আছে সেটাকে। আর ওরা এই 6.5 ফিটটা যখন করেছে, 13 ফিট থেকে হাফে এনেছে, তারা এই মাঝখানের জায়গাটা দেখেছেন ওইটাকে পুরো বেন্ড করতে পারে। তার মানে সেই 6.5 ফিট 6.5 ফিট যেটা আপনার হয় 13 ফিট, ওই 13 ফিটটাকেই মাঝখানে একটা এরকম বেন্ডেড অপশনস রেখেছে, যেই কারণেই সেটাকে 6.5 ফিট করতে পেরেছে। এবং 6.5 ফিট করার সুবাদে আপনার কিন্তু এখন আইলের মধ্যে ডিস্টেন্স অনলি 6.5 ফিট রাখতে পারবেন। তার মানে এর আগে প্রথম যেই এই ফোর্কলিফটটা দেখেছি সেইখানের মধ্যে থেকে দুইটা কলাম করতে পারলে সেই জায়গা থেকে আপনি এখন আরও বেশি 4টা কলাম করতে পারবেন, কারণ আগে যেটা 13 ফিট ছিল সেটা এখন হাফ করে 6.5 ফিট হয়ে গিয়েছে। সো তারা বলেছে যে আইল স্পেসটাকে যত দূর সম্ভব আপনাকে মিনিমাইজ করতে, বাট দিস মিনিমাইজেশন ক্যান অনলি বি পসিবল আপনি যদি এই ধরনের যেটাকে আছেন এই ধরনের প্র্যাকটিস করেন। লেটেস্ট বেন্ডি যেটা আছেন সেই বেন্ডিটাকে আপনি যদি প্র্যাকটিস করেন, দেন আপনি 13 ফিটের অবস্থায় যতটুক প্রোডাক্ট স্টোর করতে পারছিলেন তার থেকে দ্বিগুণ পরিমাণ পারবেন। সো দ্বিগুণ পারলে সুবিধাটা কি হচ্ছে, আমার অ্যাডিশনাল ওয়্যার হাউসের রিকোয়ারমেন্ট লাগছে না। অ্যাডিশনাল ওয়্যার হাউসের রিকোয়ারমেন্ট না লাগার এই বেনিফিটগুলো কি একটু আগে প্রিভিয়াস স্লাইডেই বলেছিলাম। সো এখানে বলেছে যে আইলগুলোর আর গ্যাপগুলোকে মিনিমাইজ করতে সেখানে বলেছে। এখন আমরা ওয়্যারহাউসের লেআউট নিয়ে একটা কথা বলেছে। দেখেন ওয়্যারহাউসটাকে আমরা সবচেয়ে বহুল ভাবে যেগুলোকে আমরা একসেপ্ট করি, তিনটা ধরনগুলোকে করি। একটা হচ্ছে এল শেপ, এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি পেনটা, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এল শেপ, এইটা আই, আর এইটা হচ্ছে ইউ শেপের কথা বলা হচ্ছে। তিন ধরনের আছে, একটা এল, একটা আই, আর একটা আপনার ইউ। সো এইখানে দেখা হচ্ছে তারা বলেছে যে এই যে শেপগুলো ওয়্যারহাউসের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা আমাদের জন্য ইন এ ওয়ে ভালো। বলে কেন? কারণ এইখানের মধ্যে থেকে আপনি প্রোডাক্টটা ইন করছে, স্ট্রেইট ভাবে স্টোরেজ হয়ে বের হয়ে যাচ্ছে। এইখানেও দেখেন প্রোডাক্টটাকে ইন করছে এবং এই দিক থেকে বের হয়ে যাচ্ছে, সেম ভাবে প্রোডাক্টটাকে এখান দিয়ে ইন করছে। তো ওরা বলেছে কিপ আইটেম সব কিছু আপনার এই লেআউটটা স্ট্রেইট রাখতে, যেন আপনার কষ্ট করে আবার, আমি যদি এটাকে একটু পেনটাকে একটু চেঞ্জ করি, রেড কালার দিয়ে হাইলাইটার করার চেষ্টা করি, তার মানে আপনি ডাইরেক্টলি ঢুকে বের হয়ে যাচ্ছেন। আর এখান থেকে ঢুকে আবার ব্যাক করা লাগছে না, আবার আসছে না, এখান থেকেও আপনি স্ট্রেইট ঢুকে আপনি বের হয়ে যাচ্ছেন। তার মানে আপনার যখনই আবার এই ব্যাক অ্যান্ড ফোর্থ আসা লাগছে, তখন আপনার এক্সট্রা এনার্জি নষ্ট হচ্ছে, এক্সট্রা ফুয়েল নষ্ট হচ্ছে, এক্সট্রা টাইম নষ্ট হচ্ছে। সো তারা বলেছে যে আপনার টোটাল প্রসেসটাকে এক্সপাডাইট বা ফাস্টেন করার জন্য লেআউট খুবই গুরুত্বপূর্ণ। লেআউটের ক্ষেত্রে প্রোডাক্টটাকে আপনাকে এমনভাবে রাখতে হচ্ছে যেন, বা লেআউটটাকে এমনভাবে সুন্দর করে সাজাতে হচ্ছে যেন যেই দিক থেকে ঢুকবেন সুন্দর করে যেন অপোজিট থেকে বের হয়ে আসতে পারেন, এর মাঝখানে পিছনে যেন কোনো জায়গায় ফেরত আপনার না আসা লাগে। এখন আরেকটা জিনিস আপনাকে বলা হয়েছে, একটু আগে আমরা দেখেছিলাম প্রোডাক্টটাকে যখন হ্যান্ডেল করবেন তখনও হোলসেলে অনেকগুলো প্রোডাক্ট একসাথে হ্যান্ডেল করতে বলা হয়েছে। প্রোডাক্টটাকে যখন রাখবেন তখনও আপনাকে একসাথে এরকম করে ইউনিট লোড হিসাবে রাখতে বলা হয়েছে। এখানে মনে করে দেখেন, এখানে ছিল 32টা কার্টন, এখানে হচ্ছে 8টা করে, 1 2 3 4, 4টা র্যাক আছে। সো 8 × 4 এর 32টা কার্টন একসাথে রাখছেন।
সো তার মানে আপনি লুজ রাখলে স্পেস আপনার অনেক বেশি রাখবে, একসাথে ব্লক করে রাখলে একটার উপর একটা রাখলে অল্প জায়গাতে অনেক অনেক প্রোডাক্ট রাখতে পারবেন। সো অল্প জায়গাতে যখন অনেক প্রোডাক্ট রাখতে পারছেন, তখন আপনার সুবিধাটা হচ্ছে যে আপনার অ্যাডিশনাল ওয়্যারহাউসের স্পেস লাগছে না। একটু আগেই বলেছিলাম, যত বেশি ওয়্যারহাউস তত বেশি ইলেকট্রিসিটি ইউজ, তত বেশি সেখানে গাড়ি টাড়ি অন্য কিছু লাগবে। আপনার ভিতরে যে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংয়ের যে এই ফোর্কলিফট আছেন, ফোর্কলিফটও লাগবে বেশি, এটার মুভমেন্টও হবে বেশি, ইলেকট্রিসিটি খরচ হবে বেশি, আপনার পরিবেশের ক্ষতি করবেন বেশি। অ্যাট দ্য সেম টাইম এই ওয়্যারহাউসে যখন গাড়ি আবার যাবে, সেটারও একটা ট্রাভেলিংয়ের একটা ব্যাপার আছে, ডিস্টেন্সের ব্যাপার আছে, ট্রাভেলিংয়ের ফুয়েলের ব্যাপার আছে। সো এখানেও বলা হয়েছে প্রোডাক্টটা রাখবেন যখন তখন একসাথে আপনাকে রাখতে বলা হয়েছে সুন্দর করে, যে আপনি মাল্টিপল মানে অনেকগুলো প্রোডাক্ট একসাথে রাখবেন, যেটাকে ইউনিট লোডের কথা বলা হয়েছে। সো আমরা প্রথম তিনটা দেখেছি, অপারেশনস দেখেছি, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং দেখেছি, স্টোরেজটা দেখেছি। এখন রিমেনিং যে দুটো আছে সেটাকে একটু দেখার চেষ্টা করব। সো এনার্জি কিভাবে সুন্দর করে ইউজ করা যায় আর ওয়্যারহাউস কনস্ট্রাকশন। আমরা ওয়্যারহাউস কনস্ট্রাকশনটা আগে দিয়ে একটু শুরু করে তারপরে, তার মানে হচ্ছে ওয়্যারহাউস যে জিনিস কি দিয়ে ম্যাটেরিয়াল দিয়ে বানাবেন সেইটার দিকেও তারা একটু খেয়াল রাখতে বলেছে। যেমন আমরা কি ইউজুয়ালি প্র্যাকটিস করি, ওয়্যারহাউস বানানোর জন্য আমাদের টিন টিন ইউজ করা হয়, অনেকে ইট ইউজ করেন, করার পর পরে ওই ইটগুলোকে কি করেন, ভেঙে ফেলেন বা ডিমলিশ করে ফেলেন, অন্যান্য কাজগুলোতে করেন। সো ওরা এটাকে বলেছে যে আপনি এখন ওয়্যারহাউস বানাতে হলে স্টিল স্ট্রাকচারটাকে ইউজ করতে বলা হয়েছে। তো বললে লাভটা কি, স্টিল স্ট্রাকচার যখন আপনি ইউজ করছেন, এটাকে পরবর্তীতে ডিসমেন্টল করে অন্য জায়গাতেও অন্য পারপাসে ব্যবহার করতে পারছেন। তার মানে এটাকেও রিইউজ করা পসিবল। অন দ্য আদার হ্যান্ড তারা বলেছে যে তার মানে ট্র্যাডিশনাল ব্রিকগুলো ইউজের পরিবর্তে বলা হয়েছে আপনাকে স্টিল ইউজ করতে, যেটা যে কোনো সময় চাইলে পরবর্তীতে ওইটাকে ডিসমেন্টল করে আমি অন্যান্য একটা স্ট্যাবলিশমেন্ট বা স্ট্রাকচার বানাতে পারি। আরেকটা বলা হয়েছে যে আপনি যদি কি মানে ব্যবহার করেই থাকেন, ধরেন ফর এন এক্সাম্পল আপনি আহ, যেগুলোকে আমাদের ব্রিক্সগুলোকে ইউজ করে থাকেন, তখন আপনাকে কি করতে বলা হয়েছে যে ব্রিক্সগুলোকে আপনি একেবারেই এই জাস্ট ইয়ে দিয়ে ডিস্ট্রয় না করে, ইফ পসিবল প্লিজ এটাকে রিইউজ করেন অন্যান্য স্ট্রাকচারগুলোতে। কারণ ইটের ভাটাতে যখনই আপনি কিছু ইয়ে করছেন, ইট বানাচ্ছেন, তখনই গাছ কাটা লাগছে, তখনই আবার আর ফায়ার দেওয়া লাগছে, যেটাতে পরিবেশের ক্ষতি হচ্ছে। সো ওই পার্টটাকেও একটু খেয়াল করতে বলা হয়েছে। তার মানে এই স্ট্রাকচারের মধ্যে দুটো বললো যে ট্রেডিশনাল স্ট্রাকচারগুলোকে রিপ্লেস করে স্টিল স্ট্রাকচারগুলোকে আনবেন, কারণ স্টিল স্ট্রাকচারগুলোকে পরবর্তীতে রিইউজ করার একটা সুযোগ থাকে, এটা বলা হয়েছে। আর ব্রিক্স যদি ট্রেডিশনাল প্র্যাকটিসে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো যদি করেই ফেলেন, তাহলে যখন সেটাকে একেবারেই ক্রাশ করতে যাবেন, ডিমলিশ করতে যাবেন, তখন মেক শিওর আপনি যে সমস্ত ব্রিক্সগুলো আছে যতদূর পসিবল হয় সেটাকে আসলে রিইউজ করতে বলা হয়েছে অন্যান্য স্ট্রাকচারের জন্য। কারণ আপনি যতই নতুন নতুন ইট লাগছে, আপনি সব কিছুই আসলে পরিবেশের ক্ষতি করছেন, গাছ কাটছেন, মাটির ইয়ে করছেন, সো ড্যামেজ তো আছেই। আরেকটা দেখা গিয়েছে যে প্রোডাক্ট যখন আমরা নেই, তখন আমরা দেখেছেন প্রোডাক্টগুলোকে রাখি কিসের উপর, এই যে উডেন প্যালেটের উপর। তার মানে কাঠের যেই প্যালেটটা আছে, এই যে আমরা একটু আগেও এখানেও দেখেছিলাম, এই যে এটাকে বলা হয়েছিল, বলছিলাম এইটা উডেন প্যালেট, এইটা উডেন প্যালেট। এই উডেন প্যালেটের সুবিধাটা হচ্ছে এই যে ফোর্কলিফটের এই যে আপনার এর আগে দেখেছিলাম দুইটা যে দাঁত দাঁত আছে, এই যে এই দাঁতগুলো, এই দাঁতগুলো এটা সুন্দরভাবে এই প্যালেটের ভিতরে এই যে এখানে যেখানে আছে এই জায়গাতে দিয়ে দেয়। সো এই প্যালেটটা দু রকমের হয়, টু ওয়ে আর ফোর ওয়ে। টু ওয়ে প্যালেটের মধ্যে থেকে আপনি শুধুমাত্র এই দিক থেকে ঢুকাতে পারবেন আর এই সাইড থেকে ঢুকাতে পারবেন, ওয়ান ওয়ে, টু ওয়ে। ফোর ওয়েতে হচ্ছে এদের এই দিক থেকে থ্রি এবং ফোর ওয়ে এই দিক থেকেও অ্যাক্সেসের সুবিধা আছে। ফোর ওয়েতে হলে সুবিধা কি, আপনি যে কোনো দিক থেকে প্রোডাক্টটাকে আপনি অ্যাক্সেস করতে পারেন। বাট টু ওয়েতে শুধুই মাত্র আপনার এর এইটা আর এইটাতেই তাদের লিমিটেড থাকে, এর বাইরে আপনি পারেন না। তো যে উডেন প্যালেটগুলো আপনার ওয়্যারহাউসের ভিতরে আসছে প্রোডাক্টটার জন্য, তখন আপনি কি করছেন, এগুলো আসে হচ্ছে অনেকগুলোকে ওয়ান টাইম বলে, একটা ট্রিপের ধকল সহ্য করার পর অতিরিক্ত আর তাদের শরীরে কিছু থাকে না। আরেকটা হচ্ছে যেগুলো 5 to 10 ইয়ার্সে খুব স্টার্ডি থাকে,
থাকে হেভি, সেগুলোকে করে, সেগুলো উডেনের কথা বলছি, স্টিলের বা প্লাস্টিকের কথা বলছি না। তো সেই জায়গাতে কি করতে বলা হয়েছে যে আমাদের বাংলাদেশে যদি আপনি নরসিংদী ২৫০০-এর দিকে যান, যেখানে প্রচুর টেক্সটাইল মিলস আছে, এই সমস্ত বড় বড় সুতার জিনিসপত্র যেগুলো আসে সব এরকম উডেন প্যালেটগুলোতেই আসে। তো সেখানে কি করে, ধরেন এই একটা, এইটা মাঝখান থেকে ভেঙে গেল আর এইটা ভেঙে গেল। সো বাইরের দেশে সাধারণত কি করে, এইটাকে খুলে ফেলে অন্যান্য কিছু কাজ করার চেষ্টা করে। যেমন আপনার ২৫০০-এর ওইখান থেকে ওদের সাথে কথা বলছিলাম, তারা বলল যে এখানে আপনার যে কেরোসিন কাঠগুলো আছে সেগুলো কেজিতে বিক্রি হয়। সো সেই কাঠগুলোই আপনার কাটাবনের এখানে দেখবেন বিভিন্ন টেবিল, অ্যাকোরিয়াম, ফার্নিচার যেগুলো আছেন, ওয়ার্ড্রপ, এগুলাতে বানায়। তো এখন ওরা কি বলেছে যে আপনার এই একটা বা দুইটা ভেঙে গিয়েছে, এইটাকে সুন্দর করে কেটে আপনি রিপ্লেসও করতে পারেন অন্যটা থেকে, যেগুলো ভালো আছে সেগুলো দিয়ে এই দুটাকে রিপ্লেস করে দিয়ে পরবর্তী ট্রিপের জন্য রেডি করতে পারেন। অথবা অনেকে করে হচ্ছে সেগুলাকে আবার কনভার্ট করে ফেলে, ওই ট্রান্সফর্ম করে ফেলে আপনার হাউসহোল্ড ফার্নিচারে, যেরকম অ্যাকুরিয়ামে দেখবেন, টেবিলে দেখবেন আপনার, আর ওয়ার্ড্রোপে দেখবেন, অফিস টফিসের কিছু যেগুলো খুব ইনএক্সপেন্সিভ ভাবে ডেকোরেশন করতে যায়, তখন এই জিনিসগুলো ব্যবহার করছে। সো এইটার ক্ষেত্রে তিনটা অপশনস ওরা বলেছিল। একটা বলেছে যে যে ওয়্যারহাউসটা বানাচ্ছেন, বানাতে গেলে ট্রেডিশনাল ব্রিকগুলোকে ইউজ না করে স্টিলে চলে যান। আর যদি ব্রিক করে থাকেন, মেক শিওর করবেন এইটাকে রিইউজেবল হয়, যেন অন্যান্য স্ট্রাকচারে পুনরায় ব্যবহার করতে পারেন। যে সকল উডেন প্যালেট আপনাদের ঘরে আসছে, যেটা ওয়ান টাইমের জন্য ব্যবহার করার, সেগুলো যদি ড্যামেজ হয়ে থাকে, অথবা যদি ধরেন একটু স্টার্ডিগুলোও আসে বা পাকাপোক্ত শক্তগুলোও আসে, সেগুলোকে আসলে ফেলে দেবেন না। সেগুলোকেই তারা বলেছে যে রিপেয়ার করে পরবর্তী ট্রিপের জন্য এটাকে রেডি করে ফেলবেন। সো এখানে রিইউজের একটা কোয়েশ্চেন আসছে। সো আমরা চারটা দেখেছি। সো উই আর লেফট উইথ এই এনার্জি ইউজ যেটা আছেন সেটার কথা বলা হয়েছে। সো এখন আপনাকে একটা আহ, আমি ওই ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আফ্রিকাতে আপনারা প্রায়শই দেখবেন আফ্রিকান হাউসগুলোতে আপনার লাইটিং ব্যবস্থা করার জন্য আপনার একটা বোতল দিয়ে দেয়, বোতলের মধ্যে পানি দিয়ে দিবে, সেটা আপনার টিনের মধ্যে থেকে একটা ছোট্ট হোল করে করে তার মধ্যে ফিটকিরি দিয়ে দেয়। সো আপনি যেন দিনের বেলা আপনার কোনো ধরনের সমস্যা আপনার না হয়, ইলেকট্রিসিটি ইউজ না করে লাইট থেকে একটা ভালো সুবিধা পেতে পারেন। তো এটাই একটু দেখাচ্ছি যে আহ, এটা আপনারা দেখতে পারবেন। এটা আমি সাউন্ডটাকে করে ফেলি যে আফ্রিকার মধ্যে থেকে এনার্জি ইউজের, সরি এটা একটু করে দেয়, হ্যাঁ, ইউজের যে ব্যাপারটা আছে সেটার ক্ষেত্রে ওরা একটা ম্যাসিভ চেঞ্জেস এনেছে। সো ওদের ইলেকট্রিসিটি যেহেতু নেই, সো সেই ক্ষেত্রে ক্যান্ডেল ইজ দ্য অপশন। তারা এই লাইটসগুলোর ব্যবস্থা করেছে এরকম, এই যে এই বোতলগুলোর উপর দিয়ে দেখবেন, এই বোতলগুলো আপনার ছোট ছোট হোল করে দিয়েছে, হোল করে দিলে তারপরে আপনার ডে লং হিসাবে তারা সারা দিনের যতক্ষণ সানলাইট থাকছে সেই লাইটটাকে ওরা এনজয় করতে পারছে। এবং এর ভিতরে আপনার পানি দিয়ে দেয়, এবং পানির ভিতরে যেন ব্যাকটেরিয়া না হয় এইটার জন্য ওরা একটা ফিটকিরি টাইপের দিয়ে দেয়, যেন টু কিপ দ্য ওয়াটার ক্লিন অল দ্য টাইম। এইগুলা সমস্ত কেটে 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 যেগুলোকে করছে করে এটার মধ্যে থেকে পানি দিয়ে দিবে এবং একটা ফিটকিরি দিয়ে দিবে, দিলেই আপনার আর পানি দিচ্ছে আর ফিটকিরি দিবে, আদারওয়াইজ পানির মধ্যে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া হয়ে যায়, এই সাদা কালারটা আর থাকবে না। এই ফিটকিরিটাই দিচ্ছে, এইটার সম্ভবত লিকুইড ফর্মের বা ক্লোরিন টাইপের দিচ্ছে, দিয়ে তারা রেখে দিয়ে দেখবেন, আমরা একটু দেখার চেষ্টা করি কতটুক লাইটস তাদের এইটা আপনার বেসিক্যালি হচ্ছে। তো রুমের মধ্যে থেকে ইউজুয়াল একটা লাইটের তারা একটা ব্যবস্থা করতে পেরেছে। সেম জিনিসটাই আপনার ওয়্যারহাউসের ক্ষেত্রে তারা লাইটিং এর ক্ষেত্রে তারা করেছে। এই এই উপরেরগুলোকে দেখতে পাচ্ছেন, এই সকলগুলো যেগুলো হচ্ছে, সরি, এইগুলো সমস্ত ওই লাইটসের, এই সকলগুলো যে লাইটসগুলো আছে এইটার মতো এইখানের মধ্যে ট্রান্সপারেন্ট থাকে বলে ডে ডে লং হিসাবে সমস্ত লাইটগুলো তারা আপনি করতে পারছে। সেমভাবে এই সাইডেও দেখতে পাচ্ছেন, সাইডেও লাইটিংয়েরও ব্যবস্থা করে ফেলেছে। তার মানে আপনার এর প্রিডমিনেন্টলি যেই লাইটিংয়ের উপর বা এনার্জি সোর্সের উপর আপনি ইউজ করা লাগতো, যেটা আমাদের এলইডি বাল্ব বা অন্যান্য বলছেন, সেটার উপর আপনার প্রেশার অনেকটা কমে যাচ্ছে। কমে যাচ্ছে মূলত এই কারণেই যে আপনি
প্রতিটা জায়গাতে জায়গাতে সেরকম একটা কাট রাখছেন, কাটের মধ্যে থেকে এই ট্রান্সপারেন্ট জিনিসগুলোকে ইউজ করছেন। সো এইভাবে করে আপনার এনার্জি এর ইউজটা একেবারে কমিয়ে ফেলতে পারেন। আর আমাদের মতো যদি ধরেন বাংলাদেশের মতো ব্রাইট সানি হয়, মালয়েশিয়ার কথা বলেন, তারপরে সিঙ্গাপুরের কথা বলবেন, ইভেন এন্ড অন্যান্য দেশগুলোতেও আছে, মিডল ইস্টের কথা বলেন, তার সেই দেশে আপনার ইয়েটা খুবই মানে আপনার কম লাগার কথা। সো এর ভিতরে যে লাইটগুলোকে ইউজ করছেন, সো এখন সেই লাইটের দিকে আসবে। সো তার মানে আপনি একটা প্রভিশন করছেন যেখান থেকে সানলাইটটাকে ইউজ করে আপনার ভিতরের উইদিন দ্য আপনার প্রেমিসেস সেটাকে লাইট আপ করার একটা ওয়ে করছেন। সেকেন্ড হচ্ছে যে এক্সিস্টিং লাইটগুলোকে ব্যবহার করছেন, যে এক্সিস্টিং লাইটগুলোকেই তারা বলেছে যে আপনার আমাদের এলইডি যেগুলো আছে একেবারে লোয়েস্ট ফর্ম অফ এনার্জি ইউজ করে সেগুলোকে দিয়ে রিপ্লেস করতে বলেছে। এখন এটা তো আপনি করলেন, বাট এটা কতক্ষণ চালিয়ে রাখবেন? আপনারা বহু জায়গাতে দেখেছেন, ঢাকাতেও বিক্রি হয়, যে আপনার বাসাতেও এটা করতে পারেন, ৩৮০ টাকা নেয়। একটা লাইট হোল্ডার কিনতে হয়, তার মধ্যে সেন্সর লাগানো থাকে। আপনার এর ঘুরানো ঘুরানো যে প্যাঁচানো বাল্বগুলো আছেন সেগুলোকে লাগিয়ে দিবেন, জাস্ট 380, ৩৪০ টাকাও নেয়, ৩৮০ টাকাও নেয়। সো ৪০০ টাকা পর্যন্ত বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে। সো আপনি যখন একটা হোল্ডারটা লাগাবেন তখন আপনি অন করে রেখে দিলেন, সারাদিনই ওটা অন থাকবে, কিন্তু লাইট জ্বলবে না। যখনই কোনো মানুষকে দেখতে পারবেন, মুভমেন্ট হবে, তখন সেখানে লাইট জ্বলে আসবে, কিন্তু ওই লাইটটা দেখা যাচ্ছে কত ১ মিনিট বা ১.৫ মিনিট পর্যন্ত লাইটটা জ্বলবে। সো তার মানে আপনি যদি সেইখানে মুভমেন্ট থাকে, যতক্ষণ মুভমেন্ট থাকবে ততক্ষণ জ্বলে থাকবে, বাট মুভমেন্ট হওয়ার পর আপনি ধরেন চলে আসলেন, আইডিয়াল থাকা অবস্থায় ১ মিনিট বা ২ মিনিট পর্যন্ত লাইট থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে। তার মানে সারাদিন আপনি সেই জায়গাতে ইউজ না করে আপনি শুধুমাত্র আপনার যখন প্রয়োজন তখনই ব্যবহার করছেন, যখনই আপনার ওই পার্টিকুলার জোনে যাওয়ার দরকার ওই জায়গা লাইট আপ হয়ে যাবে, যখন দরকার নেই ওই জায়গা অটোমেটিক নিভে যাবে। সো এইটা আপনার জন্যই, তার মানে এনার্জি সেভিং এর জন্য ফার্স্টে বলা হয়েছে যে আপনার মাঝখানে একটা কাট করে রাখবেন ট্রান্সপারেন্ট দিয়ে, লাইটের ইউজটা আপনি কমিয়ে ফেলছেন। সেকেন্ডে হচ্ছে এলইডি লাইটের আপনার দরকার পড়ছে, সেগুলোকে ব্যবহার করছেন। আর কি জায়গাতে আপনি সেন্সর লাইটগুলো করছেন, তার মানে আপনার দিনের বেলা ইউজুয়ালি আপনার প্রয়োজন না পড়লে আপনার এনার্জি পার্টিকুলারলি লাইট থেকে আপনার একেবারেই খরচ হচ্ছে না। এইটাকে আপনাকে এনশিওর করতে বলা হয়েছে। এনার্জি সেভিংয়ের আরও একটা উপায় ওরা বের করেছে। যেমন আপনার খেয়াল করে দেখবেন যে আপনার ওয়্যারহাউসের এর যে বাইরে, আমি যদি ওয়াল অথবা ওটার কথা একটু বাদ দিই, বাসার দিকে বলি, বাসায় যখন আপনি গরমের সময় এসি ছাড়ছেন, এসি ছেড়ে তখন দেখছেন রুম ঠান্ডা হচ্ছে না, হাত দিয়ে ধরে দেখলেন আপনার এই ওয়ালটা যেটা আছেন প্রচণ্ড গরম। সো এসি আগে কি করবে, ওয়ালটাকে ঠান্ডা করবে, ঠান্ডা করার পর তারপরে সে আপনার রুমের মধ্যে একটা কুল টেম্পারেচার সে দিতে পারবে, না হলে চলছে চলছে ঠান্ডা হচ্ছে না, বিকজ আপনার ওয়ালগুলো, ইটগুলো প্রচণ্ড গরম হয়ে আছে। সো তার মানে ডাইরেক্টলি আপনার সানলাইট পড়ছে আপনার ইটে বা আপনার ওয়ালে, ওয়ালটাকেই একেবারে প্রচণ্ড হট করে ফেলছে, এবং সেটার হটনেসটাই আপনি ফিল করছেন ইনসাইড দ্য রুম। এখন ওরা সেটাকে কি করেছে, যে আপনার যে রোদটা পড়বে বা সূর্যের প্রখর তাপটা পড়বে, সেই কারণে তো আপনার পাশে যদি ওয়াল থাকে, পাশে যদি টিন থাকে, প্রচণ্ড গরম হয়ে থাকবে। তখন ওরা বলেছে মাঝখানের ভিতরে একটা থার্মাল যেটাকে আছে, সেটা বাইরের দেশগুলোতে প্রচুর ব্যবহার করা হয়, সেরকম থার্মাল একটা দিয়ে নিতে। সেই থার্মালটা যখন আপনি দিয়ে নিচ্ছেন, নিলে বাইরের থেকে যেই প্রচণ্ড তাপ বা প্রখর তাপ এসে যখন ওয়ালে পড়বে বা আউটার বাউন্ডারি ওয়ালে পড়বে, সেইটা ইনার ওয়াল আপনার রুমের ভিতরের ওয়াল পর্যন্ত আনতে দিবে না। সো তাপ নিরোধক হিসাবে সে ব্যবহার করবে। সো এটার জন্য আপনার সুবিধাটা হচ্ছে আপনার ভিতরে খুব একটা গরম আপনি ফিল করবেন না, সেই কারণে আপনার ফ্যান ইউজ করা কম লাগবে। অথবা যদি রেফ্রিজারেটেড আইটেমস থেকে থাকে, যেমন হচ্ছে আপনার মিনা বাজারে এর ওয়্যারহাউসে গিয়েছিলাম, আইসক্রিমের কথা বলছেন, তারপরে ফ্রোজেন মিট, ফ্রোজেন ভেজিটেবলস, তারপরে আরও অনেক কিছু থাকতে পারে। সেগুলাতে দেখবেন আপনি যদি এই মানে রুমের টেম্পারেচার অনেক বেশি থাকে, আপনি সেই জায়গাতে ফ্রিজটাকে সারাক্ষণ চালিয়ে রাখতে হবে অ্যাট এ হাইয়ার টেম্পারেচার, যেটা আপনার জন্য অ্যাডিশনাল ইলেকট্রিসিটি বিলের প্রয়োজন পড়বে। সো তারা যেটাকে বলেছে এই থার্মাল ইউজ করতে বলেছে, এইগুলোর এখন ইউজ কম হয়, এখন এই লিকুইড ফর্মের মধ্যে আসে। এই যে আপনার এই ভদ্রলোকটা স্প্রের মতো দিয়েছেন, এইটার মাঝখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর হঠাৎ দেখবেন পুরোটা জায়গাটাকে আপনার
স্পেস নিয়ে নিয়েছে। আগে যেরকম আপনার এখানে ক্যারিং কস্ট অনেক বেশি হতো, এরকম করে 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 যে এতগুলো নিয়ে যাওয়া লাগতো, এখন শুধু লিকুইড ফর্মে আসে আর একটা স্প্রেয়ার লাগে, স্প্রেয়ার দিয়ে দিলেই আপনার সুন্দর করে ওই জায়গাটা হয়ে যায়। সবচেয়ে এই যেটাকে দেখছেন এইটাই এখন মোস্টলি ইউজ করা হয়। ইভেন এই জিনিসটাও আপনি দেখবেন ইয়েতে আহ, এখন আর বাবল র্যাপার অনেকে ব্যবহার করে না, এরকম স্প্রে ইউজ করে একটা প্রোডাক্ট যখন আপনার পাঠাচ্ছে তখন এই কার্টনের ভিতরে এরকম একটা স্প্রে দিয়ে দেয়, দিয়ে প্রোডাক্টটাকে রেখে দিলে প্রোডাক্টটা প্রোটেকশনের মতো একই ধরনের কাজগুলো করে থাকে। তো তার মানে কি বলা হচ্ছে যে আপনার ওয়্যারহাউসের ভিতরে এনার্জি সেভ করার জন্য থার্মালটাকে ইউজ করতে পারেন। এই থার্মালটা ইউজ করলে বাইরের টেম্পারেচার ভিতরে যাবে না, আর ভিতরেরটা তো বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। সো সেই ক্ষেত্রে বাইরে যখন প্রখর রোদ হবে, আপনার ভিতরে ওয়্যারহাউসের ভিতরে টেম্পারেচার আপনার খুব একটা বেশি ভ্যারি করবে না। তার জন্য হয়তো অ্যাডিশনাল ফ্যান লাগবে না। তারপরে আরও হচ্ছে আপনি যদি রেফ্রিজারেটেড অপশনসগুলো থাকে, রেফ্রিজারেশন থাকে, তখন আপনার ফ্রোজেন মিট, ফ্রোজেন ফিশ যা আছে সেগুলোর জন্য অ্যাডিশনাল বা এক্সট্রা টেম্পারেচার বা কুলিং সিস্টেম লাগছে না। সো বলেছিলাম যে আমাদের এইখান থেকে খেয়াল করতে, যে আমার যদি থার্মাল দেই তাহলে হয়তো অ্যাডিশনাল ফ্যানগুলো লাগে না। আমাদের বাসায় যে ফ্যানগুলো ইউজ করি সেই ফ্যানের দেখবেন আপনার ড্রয়িং রুম যেগুলো আছেন, আপনার ড্রয়িং রুমগুলোতে 2টা বা 3টা ফ্যান বা 4টা ফ্যান লাগছে। ইভেন আমাদের ক্যাম্পাসের ক্লাসগুলোতেও মাল্টিপল ফ্যানসগুলো আপনার লাগছে, বিকজ ওই ফ্যানের ব্লেডগুলো একটু মানে কতটুকু হয়, 56 ইঞ্চি মনে হয়। সো ওই অতটুকু এরিয়া পর্যন্ত সে কাভার করে। সো ওয়্যারহাউস তো আপনার অনেক বড় হয়, সেক্ষেত্রে তারাই অ্যাডিশনাল ফ্যানগুলোকে ইউজ করতে বলেছে, যেটা খুব লো এনার্জিতে আপনার ইউজ করা হয় সেখানের মধ্যে থেকে আপনার, আর পুরোটা জায়গাতে আপনার পুরো ইয়েটাকে সার্কুলেট করে। এইটাকেই হচ্ছে আপনার যেই সার্কুলেশন ফ্যান, সিলিংয়ের যে সার্কুলেশন ফ্যানগুলোকে দেখেছেন অনেক বড় ব্লেডগুলো, এখানেও দেখেছেন প্রায় অনেক বড় ব্লেড যেগুলো হয়ে থাকে সেই ধরনের ফ্যানসগুলো, সেগুলোকে ইনস্টল করতে বলেছে। এইটার সুবিধাটা হচ্ছে যে আপনার এর পুরো জায়গাগুলোতে এটা টেম্পারেচার, সরি, এটা এনার্জি খুবই কম ইউজ করে। এটার সার্কুলেশনগুলোকে ব্লেডগুলো এমনভাবে করা যে পুরোটাকে সার্কুলেট করলে থ্রু আউট দ্য আপনার ওয়্যারহাউসের টেম্পারেচারটাকে রিডিস্ট্রিবিউট বা ডিস্ট্রিবিউট করতে হেল্প করে। সো এই ফ্যানগুলো যেগুলোকে সিলিং ফ্যানের আছে, সেই সিলিং ফ্যানের এর প্রাইস আপনার, আর ইভেন আলি এক্সপ্রেস থেকেই আপনি অর্ডার করতে পারেন, আপনার কষ্ট করে অন্যদিকে যাওয়া লাগে না। সো এই সিলিং ফ্যানগুলোকে তারা ইউজ করে সো দ্যাট টেম্পারেচার যা আছেন টেম্পারেচারটা খুব ইজিলি থ্রু আউট দ্য ওয়্যারহাউসগুলোকে সার্কুলেট করতে পারে আর রিসার্কুলেট করতে পারে। সো আমরা তো এই পর্যন্ত যা কথা বললাম সেটা ফ্যানের জন্য ইলেকট্রিসিটি দরকার, আপনার লাইটের জন্য ইলেকট্রিসিটি দরকার, তারপরে আপনার এর এর ভিতরের মধ্যে থেকে মেশিনসগুলো আছেন তার জন্য ইলেকট্রিসিটি দরকার। সো ইলেকট্রিসিটি মানেই তো হচ্ছে এক্সট্রা অ্যাডিশনাল আপনার আর ফুয়েল কনজাম্পশন, সো অ্যান্ড সো ফোর্থ। তখন ওরা বলেছে যে আপনার এই ইলেকট্রিসিটিটাও অল্টারনেট ওয়ে আছে যেখান থেকে আপনার এটাকে মিনিমাইজ করতে পারবেন। বলে কিভাবে? তখনই ওরা বলেছে যে এই যে আপনাকে গো গ্রিন কনসেপ্টের কথা বলেছে। তার মানে আপনার যে রুফটপটা আছে, ছাদটা আছে, এই ছাদটাকে কমপ্লিটলি আপনাকে বলেছে সোলারের যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো দিয়ে কভার করে ফেলতে, যেন আপনার যে এনার্জির ইউজটা দরকার সেটার সার্টেন পোর্শনটা আপনি এইখান থেকেই কভার করতে পারেন। আমাদের ছাদেও আছে, যেটা আপনার প্রতিটা বিল্ডিং এর মধ্যে একটা রিকোয়ারমেন্ট করে দিয়েছে যে এটা থাকা লাগবেই। এটা থাকতে গেলে আপনারা খেয়াল করবেন যে আমার কতটুকু সেভিং আসে। আমাদের এখানের মধ্যে থেকে এস্টিমেশন করে দেখেছিল যে বছরে আমরা 1,20,000 টাকার ইলেকট্রিসিটি সেভ করতে পারি। তার মানে প্রতি মাসে আমার চোখ বন্ধ করে 10 থেকে 12 হাজার টাকার মতো ইলেকট্রিসিটি সেভিংস আপনার হয়। সো মোস্টলি সবচেয়ে বেশি হয় হচ্ছে এই সামার টাইমগুলোতে, বাট এই মনসুন বা এগুলোতে আছে সেগুলোতে আপনার 7 থেকে 8 হাজার টাকার মতো আমরা সেভিং পাই। তো তার মানে হচ্ছে আপনি চিন্তা করে দেখেন এরকম ওয়্যারহাউস যদি এত বড় জায়গায় হয়ে থাকে, যে সেই জায়গায় হয়ে থাকলে আপনার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে চোখ বন্ধ করে উপরের পার্টটাকে পুরোটাকেই আপনার এর ইয়ে করে দেওয়া, যে প্যানেল বসিয়ে, সোলার প্যানেল বসিয়ে সিগনিফিক্যান্ট যে সোর্সটা আপনার যা দরকার আছেন ওই সোর্সিংটা আপনি ওইখান থেকেই করে ফেলতে পারেন। সো এই দিজ আর দ্য ওয়েজ আছে যেভাবে আপনার আপনার ওয়্যারহাউসটাকে অপারেশনসগুলোকে আর একটু সাস্টেনেবল করতে পারেন।